হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ভিডিওটা শুরু করছি সেটা একদম একটা নতুন ভিডিও সিরিজ, যেটা এসএসসি জিডি, যে আপকামিং যে এক্সামিনেশন শুরু হতে চলেছে সেই এক্সামকে পার্সপেক্টিভে রেখে সমস্ত জিকের সমস্ত কোশ্চেন্সগুলোকে আমরা দেখব। যেখানে আমরা এক একটা করে ডেতে 4টে করে শিফট হয়েছিল, সেরকম টোটাল 13 দিন পরীক্ষা হয়েছিল। তার মানে 4×52টা শিফটের কোশ্চেন আমরা দেখব। তো আজকের আমরা যে ভিডিওটা দেখব সেটা 20/2/2024-এর সমস্ত শিফট, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর শিফট। এবং এখানে টোটাল তো যেমন জানো যে 80 নম্বরের এক্সামিনেশন হয়, যেখানে 20 নম্বর জিকে থাকে। তো এখানে কিছু কিছু কোশ্চেন আছে, মোটামুটি আমরা যেগুলো মানে মোস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থেকে শুরু করে স্ট্যাটিক জিকে সমস্ত কিছু আমরা দেখব। এবং আউট অফ 20তে আমরা এখানে 17টা 18টা এরকম কোনো কোনো জায়গায় 12-13টা পর্যন্ত ও কোশ্চেনকে আমরা ইম্পর্টেন্ট হিসেবে ধরে একটা ভিডিও বানাচ্ছি। কারণ যেখানে এখানে আমাদের উদ্দেশ্য এটাই যে কম সময়ে আমরা যাতে সমস্ত কোশ্চেন্সগুলোকে রিভিশন মেরে যেতে পারি, যাতে আমাদের জিকেতে মোটামুটি একটা স্কোর করা যেতে পারে। আর ম্যাথ রিজনিং তো এখানে ইজিই আসে, তোমরা জানোই। যেহেতু জিকেটা এখানে একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, সেই জন্য একটা জিকের উপর ভিডিও বানাচ্ছি। তো এটার মোটামুটি আমরা চেষ্টা করব 13টা ভিডিও বানানো, 13টা ভিডিওর মাধ্যমে টোটালি 52টা শিফটকে কমপ্লিট করা। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। ফার্স্ট ভিডিও, এবং এটা সমস্ত কিছু বাংলাতে হবে, এবং সমস্ত কিছু আমি হ্যান্ড রিটেনই করেছি, কারণ এগুলো ওয়ার্ডে নোট বানাতে গেলে অনেক সময় লেগে যেত, তো এক্ষেত্রে আমি ভিডিও বানাতে পারতাম না। যাই হোক, তো তোমরা ম্যানেজ করে নিও জাস্ট পড়ার জন্য। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন, পণ্ডিত বিরজু মহারাজ। পণ্ডিত বিরজু মহারাজ ভারতীয় নর্তকী, তিনি সুরকার গায়ক, যিনি কত্থক নৃত্যের জন্য যুক্ত ছিলেন। তিনি কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি লখনৌ ঘরানার সাথে যুক্ত ছিলেন। 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো সত্যসাধক সমাজের প্রতিষ্ঠাতাকে। সত্যসাধক সমাজের প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিবা ফুলে। সত্যসাধক সমাজ, তার প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিবা ফুলে। এবং ইনি একজন মহারাষ্ট্রের বিখ্যাত সমাজসেবক ছিলেন। তো এনার উদ্দেশ্য ছিল এটাই, সত্যসাধক সমাজে যে, এবং ইনি এবং এনার স্ত্রী সাবিত্রী ফুলে, এই মানে জ্যোতিবা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে, এরা মোটামুটি এটা মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেছিলেন 1873 সালের দিকে, 1873 দিকে। তো এটা অ্যাকচুয়ালি মানে এই সত্যসাধক সমাজের প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে সমাজের বিভিন্ন স্তরে শিক্ষা এবং পলিটিক্যাল, যে রাজনৈতিক শিক্ষা এবং মানে জাস্টিস যাকে বলা হয়, বিচার ব্যবস্থা, এই সমস্ত মানে বিচারের অধীনে আনা বা আহ, শিক্ষিত করে তোলা, এরকম চিন্তাভাবনা ছিল। যাই হোক, তারপরে চলে আসে 3 নম্বর কোশ্চেন। বলো 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকর অ্যাওয়ার্ড পেয়েছেন? তিনি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগী জি যদি বলা যায়, আমরা তো আর বলবো না, যোগী আদিত্যনাথ। যোগী জি পেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি 2023 সালে মুখ্যমন্ত্রী মানে ভারতরত্ন পেয়েছিলেন, ভারতরত্ন ডক্টর আম্বেদকর, বি.আর. আম্বেদকর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 4 নম্বর কোশ্চেন বলা হয় প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের জায়গায় 2025 সালে কোন সংস্থা তৈরি হয়েছিল? সেটা হলো নীতি আয়োগ। প্ল্যানিং কমিশনের জায়গায় 1 জুলাই থেকে সম্ভবত। আর ওম্যান, 5 নম্বর কোশ্চেন, ওম্যান রিজার্ভেশন বিল 2023 অনুযায়ী লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কত শতাংশ সংরক্ষণ ঘোষণা হলো? সেটা 1/3 বা 33.33% ঠিক ঘোষণা হলো। তারপরে বলা হচ্ছে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী ভারতরত্ন পুরস্কার পান? তিনি হলেন এম এস সুব্বালক্ষ্মী। তাহলে কোন ভারতরত্ন? বল, তিনি এম এস সুব্বালক্ষ্মী ভারতরত্ন পুরস্কার পান, প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী। দেশের মধ্যে প্রথম অর্থনৈতিক জনগণনা সম্পন্ন হয় ব্যতিক্রম সারা ভারতব্যাপী, যেটা ব্যতিক্রম লাক্ষাদ্বীপ, সেটা 1977 সালে সারা দেশব্যাপী জনগণনা শুরু হলেও লাক্ষাদ্বীপে হয়নি 1977 সালে। বারাস বলে একটা উৎসব আছে, যেটা দিওয়ালির মতোই উৎসব, যেটা কোন উপজাতি দ্বারা পালিত হয়? সেটা হলো ভার্লি এবং কোকান এবং এবং কোকনা, যা জাতীয় উপজাতি দ্বারা পালিত হয়ে থাকে। বারাস ফেস্টিভ্যাল। তো বারাস ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি ওই কোকান এবং এটা অ্যাকচুয়ালি গুজরাট, মহারাষ্ট্র, এইসব জায়গাতেই পালিত হয়ে থাকে। ভার্লি এবং কোকনা, এই ভার্লি এবং কোকনা এটা অ্যাকচুয়ালি গুজরাট এবং মহারাষ্ট্রে পালিত হয়ে থাকে, গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র। তারপরে চলে আসছে মানি সাপ্লাই। মানি সাপ্লাই সব থেকে প্রচলিত পদ্ধতি কোনটা? সেটাকে বলে M3 মানি সাপ্লাই। সব থেকে প্রচলিত পদ্ধতি হলো M3।
তারপরে চলে আসছে দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ কতগুলো মৌল নিয়ে পর্যায়সারণী প্রকাশ করেছিলেন? দিমিত্রি মেন্ডেলিভ মৌল যথাক্রমে যে 1872 সালে তিনি প্রকাশ করেছেন 63টা মৌল নিয়ে। তারপরে চলে আসছে রঙ্গস্বামী কাপ। রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে জড়িত? সেটা হলো হকি খেলার সাথে জড়িত। আর তারপরে চলে আসছে ওপেন নেটওয়ার্ক ফর দ্য ডিজিটাল কমার্স, ওএনডিসি ইজ অ্যান ইনিশিয়েটিভ বাই, এটা কার দ্বারা ইনিশিয়েট করা হয়েছিল? ডিপার্টমেন্ট অফ দ্য প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, এদের দ্বারা ওএনডিসি এই সংস্থাটা প্রতিষ্ঠা করা হয়েছিল। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, ওএনডিসি। যাই হোক, তারপরে চলে আসছে যে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম শিলালিপি কোনটা? সেটা হলো সিন্ধু শিলালিপি, বলা হয় ইন্দুস বা সিন্ধু শিলালিপি, ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম শিলালিপি। ভারতের সংবিধানে পার্ট 4A, যাকে বলে মৌলিক কর্তব্য, কোন মানে মৌলিক কর্তব্যে উল্লেখ করা শিশুদের শিক্ষার বাধ্যতামূলক বয়স কত? 6 থেকে 14 বছর পর্যন্ত বয়সে শিশুদেরকে শিক্ষা দেওয়ার বাধ্যতামূলক, সেটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনীতে সংযুক্ত করা হয়। যাই হোক, তার মানে আমরা এটা ফার্স্ট শিফটের মোটামুটি 14টার মতো কোশ্চেন দেখলাম এবং তার ডিটেলস দেখলাম, কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তারপরে চলে আসছে সেকেন্ড শিফট, বলা হয় ওই 20 ফেব্রুয়ারি 2024 ডে এনইউএলএম বা দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল আরবান লিভলিহুড মিশনে কোন সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করে? সেটা হলো ইউএনডিপি। তারপরে বলা হয় মৌর্য যুগে অর্থশাস্ত্রে দক্ষিণ ভারতের উল্লেখ রয়েছে কোথায়? মানে দক্ষিণ ভারতের উল্লেখ আছে মৌর্য যুগে অর্থশাস্ত্রে সোনা এবং মূল্যবান পাথরের জন্য। দক্ষিণ ভারতের যে উল্লেখটা ছিল সেটা সোনা এবং মূল্যবান পাথরের জন্য অর্থশাস্ত্রে উল্লেখ ছিল। ইন্দো পারস্য নৃত্য যা উত্তরপ্রদেশে প্রচলিত, তাকে বলা হয় কোনটা? সেটা হলো কত্থক। কত্থকের বিভিন্ন ঘরানা আছে, তার মধ্যে ইন্দো পারস্য নৃত্য, যেটা অ্যাকচুয়ালি বলা কত্থক, হলো এটা অ্যাকচুয়ালি ইন্দো পারস্য রিজিয়ন থেকে উৎপন্ন হয়ে যায়। তাহলে লিন্ডের পেজ কোন খেলার সাথে যুক্ত? তিনি হলেন লন টেনিসের সাথে যুক্ত। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 26শে নভেম্বর, চালু হয়েছিল 1950 26শে জানুয়ারি। নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহরু ট্রফি বোট রেস, যাকে বলা হয় কেরালায় খেলা হয়, বোট রেসের সাথে যুক্ত। তারপরে চলে আসছে বলে সঙ্গীত নাটক একাডেমি, যেটা 1952 সালে চালু হয়। মিনিস্ট্রি অফ এডুকেশন চালু করেন এবং প্রথম সভাপতি ছিলেন ডক্টর পিভি রাজা মান্নার। তিনি ছিলেন সঙ্গীত নাটক একাডেমি প্রথম সভাপতি ছিলেন ডক্টর পিভি রাজা মান্নার, আর সঙ্গীত নাটক একাডেমি চালু হয়েছিল 1952 সালে, মিনিস্ট্রি অফ এডুকেশন চালু করেছিল। 8 নম্বর কোশ্চেন চলে আসছে, বলা হয় যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? শব্দের তীব্রতা পরিমাপ করা হয় ডেসিবেল যন্ত্রের ডেসিবেল এককের সাহায্যে। 2011 সর্বোচ্চ শিক্ষার হার কোন রাজ্যে? যথাক্রমে বলা হয় কেরালাতে। এবং 8 নম্বর ছিল চিফ অফ ডিফেন্স, বলা সিডিএস, লেফটেন্যান্ট জেনারেল, মানে যিনি দ্বিতীয় হয়েছেন, অনিল চৌহান। আর এখানে অ্যাকচুয়ালি এটা নাম্বারিংটা একটু ভুল হয়েছে, নাম্বারিংটা এটা হবে 11, 12, 13 হবে, 11, 12, 13 এবং 14 হবে। যাই হোক, তো মোটামুটি পান্নালাল ঘোষ বিখ্যাত কিসের জন্য ছিলেন? পান্নালাল ঘোষ বিখ্যাত বাঁশিবাদক। ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘোষণাকালে কোন আদর্শ প্রভাবিত হয়েছিল? সেটা সমাজতান্ত্রিক আদর্শ, বলা হয় সোশিয়ালিস্টিক থিওরি বা সোশ্যালিজম। তো বলা হয় বনালু উৎসব কোন রাজ্যে পালিত হয়? বনালু উৎসব পালিত হয়ে থাকে তেলেঙ্গানা রাজ্যে। তারপরে চলে আসছে ভারতীয় সংবিধানের ধারা 333 ধারা অনুযায়ী কোন রাজ্যে বিধানসভা মোট সিট সংখ্যা কোন সংখ্যার বেশি হবে না? 500 সংখ্যার বেশি হবে না। এটা কত নম্বর ধারাতে আছে? 333। তারপরে চলে আসে বলা হয় 3 নম্বর শিফটে চলে আসছে কি অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম কোন মন্ত্রক উদ্বোধন করলো? মিনিস্ট্রি অফ দ্য ট্রাইবাল অ্যাফেয়ার্স। এগুলো সব কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিল আগের বছর, সেগুলো এসেছিল, সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে, যেহেতু স্ট্র্যাটেজিকের কোনো শেষ নেই। আর তো ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন অফ ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? 2022 অনুষ্ঠিত হয়েছিল কায়রোস, বলা হয়েছে যে ইজিপ্টে। শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিবেলে, ওই যে আগের কোশ্চেন। পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে ভারতে 5টা আইআইটি স্থাপিত হয় কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে? সেটা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে ভারতের প্রথম 5টা আইআইটি তৈরি হয়। তো সেক্ষেত্রে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল যদি বলা হয়, সেটা 1951, ফার্স্ট ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনা 1951 থেকে হয়েছিল। আইআইটিগুলো ছিল এরকম যে ওই আইআইটি মুম্বাই ছিল,
আইআইটি মুম্বাই, মাদ্রাস, চেন্নাই, কানপুর, দিল্লি। আর ছিল খড়গপুর। খড়গপুর, দিল্লি, মুম্বাই, কানপুর, মাদ্রাস। কোন প্রাক্তন প্রধান বিচারপতি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল মেডিয়েটর প্যানেলের সদস্য ছিলেন? এন.ভি. রামান্না। মহীশূর দশেরা কোন রাজ্যের সাংস্কৃতিক উৎসব যেখানে হাতিকে বিশেষ সাজে সজ্জিত করা হয়? সেটা হলো কর্ণাটক, বলা হয় মহীশূর দশেরা। আদমশুমারি অনুযায়ী পুরুষ শিক্ষার হার সর্বোচ্চ কোথায়? সেটা হলো কেরালা। গান্ধী আলীন চুক্তি কত সালে হয়েছিল? 1931 সালে। ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন সারাঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। সবুজ বিপ্লবের ফলে ভারতের কোন খাদ্য আমদানি কমে যায়? সবুজ বিপ্লব হয়েছিল তারপরে ভারতের দানা শস্য, যেটাকে বলা হয় যে মানে থার্ড প্ল্যানে হয়েছিল 1961 to 66 পর্যন্ত সময়কালের মধ্যে। ওই 66 থেকে হ্যাঁ, তো মোটামুটি ওই ভারতের সাথে কতগুলো দেশ সমুদ্র সীমানা ভাগ করে? ভারতের সাথে দুটো দেশ সমুদ্র সীমানা ভাগ করে, একটা হলো শ্রীলঙ্কা আর একটা হলো মালদ্বীপ। আর তারপর ছিল 4 নম্বর সিট। 4 নম্বর সিটটা বলা হচ্ছে কি যে পণ্ডিত শিবশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন সিতারের সাথে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন আইনের প্রতিবাদের বিরুদ্ধে ঘটে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 1919-এ 13 এপ্রিল, রাওলাট আইনের প্রতিবাদে। একই কোশ্চেন কিন্তু আমরা যত শেষের দিকে যাব দেখব এই প্রথম দিকে কোশ্চেনই আবার যেটি রিপিট আসছে, সেগুলো আবার আগের বছর এসেছিল। তো হর্নবিল উৎসব কোন রাজ্যে হয়ে থাকে? নাগাল্যান্ড হয়ে গেল। 2011 সব থেকে কম কম জনসংখ্যাযুক্ত রাজ্য সিকিম। নির্দেশাত্মক নীতি সংবিধানে কোন পর্বে রয়েছে? পার্ট 4, যাকে বলা হয় ডিপিএসপি, 36 থেকে 51। তারপরে চলে আসছে যে স্পিনোজা প্রাইজ 2023, যাকে বলা হয় ডাচ নোবেল প্রাইজ, পেয়েছিলেন কে? জয়তী গুপ্তা পেয়েছেন। একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে 2007 থেকে 12-তে মানে এই টাইম পিরিয়ড ছিল, আর 12 থেকে 17 ছিল, যেটা 12 ছিল। এই টাইম পিরিয়ডটা একটুখানি মনে রাখতে হবে, লাস্ট 11-12 এই টাইম পিরিয়ডটি মনে রাখতে হবে। এটা ছিল 11তম, আর 12তম ছিল লাস্ট। 12তম টাইম পিরিয়ড ছিল 12th 5-year প্ল্যানের টাইম পিরিয়ড ছিল 2012 থেকে 2017। আর তারপরে চলে আসছে যখন ভারতের উত্তর পশ্চিম কোন দেশের সীমানা আফগানিস্তান এবং পাকিস্তান রয়েছে। ছৌ নৃত্যের জন্য 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন কে? তিনি হলেন তপন কুমার পট্টনায়ক। আর এই লাস্ট কোশ্চেন হচ্ছে মুন্ডারি নৃত্য কোন রাজ্যের? মুন্ডারি নৃত্য হলো ঝাড়খণ্ডের এদিক থেকে। আর ব্যাংক সংশোধন আইন পাশ হয়েছিল কত সালে? 1949 সালে। ব্যাংকিং রেগুলেশন ল জারি হয়েছিল। বলা হয়েছে যে লন টেনিস খেলায় যদি দুজন খেলোয়াড় একটা গেম নিয়ে 3 পয়েন্ট পান, তখন এই শব্দটাকে কোন শব্দ ব্যবহার করা বলা হয়? ডিউস বলে শব্দ ব্যবহার করা হয় লন টেনিস খেলা। যাই হোক, তো মোটামুটি আমরা 4টে শিফটের কমপ্লিট করলাম। আশা করি 4টে শিফটে 80টা হওয়ার কথা, মানে 20টা করে 80টা হওয়ার কথা, সেখানে আমরা মনে হয় 24, এদিকে 14, 28 আর এদিকে 23, 51, 50টা থেকে 51টার মতো কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, আর যেগুলো আমরা বাদ দিয়েছি এর থেকে, সেগুলো তেমন ইম্পর্টেন্ট ছিল না, সেগুলোকে বাদ দেওয়া হয়েছে, মানে সেগুলো অনেক ডিটেলসে গিয়ে কোশ্চেন। যাই হোক, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বলেই তো এরপরের ভিডিও হবে যতক্ষণে যে এর পরের ডেটের, মোটামুটি এরকম আমরা মোট 13খানা শিফটের কোশ্চেন আলোচনা করব। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, মানে অন্য টপিক বলতে এর পরের টপিকটা নিয়ে, পরের ডেটের 4টে শিফট নিয়ে। এগুলো তোমাদের কুইক রিভিশনের জন্য, এক্সাম তো খুবই মানে কাছাকাছি চলে এসেছে, সুতরাং এগুলো উপকৃত হবে তোমরা। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।